প্রথমেই আমি আমার প্রণাম আজকের এই বিষয় মানুষকে আমাদের সবার শ্রদ্ধেয় স্বামী শিবানন্দ তার পায়ে আমার শতকোটি প্রণাম দিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, একটা খুব গভীর সংকটের মধ্যে দিয়ে মানব সভ্যতা সম্পূর্ণ একটা খুব গভীর সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা জানি জাস্ট করোনার মতো একটা মহামারী থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করি, মানুষের বাঁচা মরা, তাদের সুস্থ থাকা, তাদের ভালো থাকা, প্লাস তারও কিছু আরো কঠিন একটা জায়গা যেখানে অর্গান ফেলিয়ার, যেমন কিডনি ফেলিয়ার বলুন, লিভার ফেলিয়ার বলুন, সেগুলো নিয়ে কাজ করি। আমরা জানি যে কি গভীর সংকটের মধ্যে দিয়ে মানুষ সভ্যতা এখন যাচ্ছে। শরৎচন্দ্রের যখন আমরা উপন্যাস পড়তাম ছোটবেলায়, জানা যেত কলেরা হয়েছে, গ্রামের পর গ্রাম মানুষ হয়ে গেছে, প্লেগ হয়েছে, অনেক গ্রামের মানুষ আর বেঁচে নেই। Infectious disease was the main challenge around 50 to 100 years back. বিজ্ঞানের দৌলতে, গবেষণার ফলে আমরা হয়তো প্রচুর অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করেছি। আমাদের একটা প্রচন্ড গর্ব হয়েছে হয়তো ইনফেকশাস ডিজিজ থেকে মানুষের বা সার্বিক মানবিক সভ্যতার স্বাস্থ্যকে আমরা প্রোটেক্ট করতে পেরেছি। সত্যি কি পেরেছি? এই প্রশ্নের সম্মুখীন আজকে আমরা। একটা সামান্য ভাইরাস প্রায় কয়েক কোটি মানুষের প্রাণ নিয়ে আমরা কিছু করতে পারলাম। আর যদি দেখা যায় যে টোটাল স্বাস্থ্য ব্যবস্থা একটা প্যারাডাইম শিফট মানে একটা প্রচন্ড রকমের চেঞ্জ আসছে। এখন সত্যি ইনফেকশন, কলেরা, ডায়রিয়া এইগুলো হয়তো প্রভাব অনেকটাই কমেছে, কিন্তু কি বেড়েছে জানেন? ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে হাইপার টেনশন, হার্টের অসুখ, ক্যান্সার, কিডনি ফেলিয়ার, লিভার ফেলিয়ার। আপনারা একটু ভেবে দেখুন তো, যারা এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন, 1 দশক আগে এই বাইপাসের রাস্তা দিয়ে গেলে একটাও হাসপাতাল চোখে পড়তো না। আর আজকে প্রত্যেক দিনে দিনে পাড়ায় পাড়ায় বড় বড় হাসপাতাল, 100 বেডের 200 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল। এটা একটা প্রশ্নের সম্মুখে আমাদের দাঁড় করিয়ে দেয়, সত্যি কি স্বাস্থ্য আমাদের ভালো হচ্ছে, না স্বাস্থ্য পরিষেবার উন্নতি হচ্ছে, সার্বিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে? একটা জিনিস জানবেন, যে সোসাইটিতে হসপিটালের রিকোয়ারমেন্ট বেশি, সেখানে মানুষের স্বাস্থ্য ভালো না। অসুস্থ বলেই তো হাসপাতালের প্রয়োজন হচ্ছে। এই যে সুস্থ এবং অসুস্থতা, এর মাঝখানে যে চাবিকাঠিটা রয়েছে, সেই চাবিকাঠিটা ঠিক কি? কেন মানুষের জীবন যতটা থাকার কথা ততটা নয়? কেন আছে আমরা ডায়াবেটিস, হাইপার টেনশন, নানান ধরনের অনেক অসুখের শিকার হচ্ছি? এই প্রশ্নের বোধহয় একটা সার্বিক উত্তর এই মানুষের কাছে পাওয়া যেতে পারে। সেই কারণেই আজকের এই অনুষ্ঠান, সেই কারণেই আজকের এই সম্বর্ধনা শুধুমাত্র একটা এটা একটা বিরাট বড় জিজ্ঞাসা। যারা মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করেন, স্বাস্থ্য নিয়ে কাজ করেন, মানুষকে ভালো রাখার চেষ্টা করেন, তাদের বহু প্রশ্নের উত্তর
এই একটি মানুষের জীবনযাপনকে ফলো করলে আমরা হয়তো জানতে পারি, এবং যেটাকে সত্যিকারের যারা সত্যি স্বাস্থ্য নিয়ে সিরিয়াস, যারা সত্যি সামাজিকভাবে মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভাবছেন, অন্তর থেকে ভাবছেন, তাদের হয়তো কিছু জিজ্ঞাসা, কিছু প্রশ্ন করা উচিত এবং সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা উচিত। আমরা একটা ছোট্ট তথ্যচিত্র দেখলাম যে একটি মানুষ 123 বছর বয়সে, 4 বছর আগে এটা রেকর্ড করা, ঠিক কোমর থেকে পা সম্পূর্ণ তুলে দিয়ে শর্মাঙ্গাসন করছেন। আমি জানি হলে যারা বসে রয়েছে, ওনার অর্ধেকের থেকেও বয়স যাদের কম, তাদের মধ্যে কজন পারবেন বলুন? সত্যি তো পারবেন, অনেকেই পারবেন। যারা হয়তো যোগ চর্চা করছেন, আমি জানি এখানে তুষার শীল যোগা কাউন্সিলের প্রেসিডেন্ট ভর্তি আছেন, তিনি অনেক কাজ করছেন, প্রবক্তা করছেন, সুব্রত আছেন। আমরা হয়তো গুটি কয়েক মানুষ আমাদের স্বাস্থ্যের দিকে কিছু সামগ্রিক প্রিভেন্টিভ কিছু প্র্যাকটিস করে হয়তো শরীরকে ভালো রাখবে। কিন্তু ইনি একটা জ্বলন্ত উদাহরণ, যিনি প্রমাণ করে দিয়েছেন যে সুস্থ থাকা সম্ভব। আমরা জানি তো, মানে আমরা যখন নেফ্রোলজিতে এখানে অনেকজন ডক্টরস আছেন, একটা ক্রকটন গ্রস ফর্মুলা বলে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা ডিরাইভ হয়েছিল বাই লট অফ মেডিকেল রিসার্চ, যে একটা কিডনি সুস্থ আছে কিনা সেটা আমরা কি করে বুঝবো। সেই ফর্মুলাতে ধরা হয় একটা সাধারণ মানুষের, একটা সুস্থ মানুষের আয়ু হওয়া উচিত 140 বছর। সেই জন্য ক্রকটন গ্রস ফর্মুলাতে আমরা 140 মাইনাস এজ ডিভাইডেড বাই অনেক গাণিতিক পরিষ্কার মধ্যে আমরা বিচার করি একজনের কোন একটি অর্গানের সুস্থতা কেমন রয়েছে। 140 বছর আয়ু, আমরা শুনেছি লোকনাথ বাবা 180 বছর বেঁচে ছিলেন, হিস্ট্রি সত্যি তো। এখন যারা 60, 70, 80 তারপরের বাচ্চাটাকে আমরা ধরে নিই গ্রেস পিরিয়ড অফ লাইফ। এই প্রশ্নটা কেন, সেই বিষয়ে কিছু আলোকপাত আমি করবো। চিকিৎসক হিসাবে আমরা সবকিছু লজিক্যালি, সায়েন্টিফিক এভিডেন্স এবং সেই পরীক্ষাগত জ্ঞান দিয়ে যে আসে তার থেকে বিচার করার চেষ্টা করব। যে প্রশ্নটা আমাদের কাছে দাঁড়ায় সেটা হচ্ছে, এজিং কেন হয়? এজিং কি প্রিভেন্ট করা সম্ভব? কি করলে এজিংকে আমরা আরো ডিলে করতে পারি? আমরা তো সবাই জানি যে মৃত্যু একদিন সবার হবে, কিন্তু যে যতদিন এই পৃথিবীতে সুস্থ শরীরে বাঁচতে পারে, নীরব শরীরে বাঁচতে পারে, এর থেকে ভালো তার কিছু হয় না। আমাদের যা কিছু চাওয়া পাওয়া, সৃষ্টি, যা কিছু পৃথিবীর ভোগ, যা কিছু সবকিছু কিন্তু আমাদের অস্তিত্বকে ঘিরে। ইফ ইউ এক্সিস্ট দেন এভরিথিং রিমেইনস। তাহলে পৃথিবীতে থাকা মানে সুস্থ হয়ে থাকা। এক্সিস্ট মিন্স আমি সুস্থ হয়ে থাকার কথা বলছি। সেই বিষয়টায় নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। দিস ইজ দ্য বেসিক কোশ্চেন্স, why somebody age, কেন একজন বৃদ্ধ হয়, কেন একজন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি জানি এখানে একটা মিক্সড অডিয়েন্স রয়েছে, ডিটেল সায়েন্টিফিক ডেপথে যাওয়াটা হয়তো ঠিক হবে না, কিন্তু সহজ করে কয়েকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি যে কেন আমরা বুড়িয়ে যাই, কেন আমরা বয়স হয়, কেন আমাদের প্রত্যেকটা অর্গান তাদের আস্তে আস্তে তাদের বয়স হয়, তারপর আমরা আস্তে আস্তে একটা সময়, এবং সেটাকে কি করলে আমরা এই সাইকেলটাকে কিছুটা হলে রিভার্স করতে পারি, যার জ্বলন্ত উদাহরণ বাবা আমাদের সামনে রয়েছে। অনেকগুলো হাইপোথেসিস আছে। দেখুন, human body is one of the most difficult to understand instrument in this universe. সত্যি তো আমরা কেউ জানি না। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, যেহেতু এই ইনস্ট্রুমেন্ট আমরা ফ্রি অফ কস্ট পাই, যেহেতু এই ইনস্ট্রুমেন্টটা টোটাল প্ল্যানিং আমাদের জানা নেই, কমপ্লিট প্ল্যানিং জানা নেই, সেই জন্য কি করে একে ঠিক করা যায়, কি করে কি করা যায় সেটা নিয়েও আমরা কিন্তু ঠিক খড়ের কাদায় সূচ খোঁজার মতো বিজ্ঞানীরা খুঁজে চলছে। কিছু দিশা পেয়েছি, কিছু পাইনি, অনেক চেষ্টা চলছে। কতগুলো থিওরি এর মধ্যে এই এজিং রিসার্চ নিয়ে এসেছে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেল সেনেসেন্স থিওরি। সেনেসেন্স কথাটার মানে হচ্ছে বুড়িয়ে যাওয়া। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের একটা সার্টেন স্টেজের পর তাদের সেনেসেন্স প্রসেস শুরু হয়। সেনেসেন্স মানে কি, যদি একটু সহজ করে বলি, প্র্যাকটিক্যালি ধরা যাক আপনি একটা খুব সুস্বাস্থ্যবান একজন ইয়াং মানুষের সঙ্গে যদি একটা বৃদ্ধ মানুষের চেহারার একটা বাহ্যিক একটা কম্পারিজন করেন, আপনি দেখতে পাবেন যে বেসিক চেঞ্জ হচ্ছে সাপোর্টিং এন্ড সফট টিস্যুগুলো যেন কমে আসে, স্কিন কুচকে গেল, মুখ চলে গেল। এই জিনিসটা কেন হয়? তো এটাতে একটা প্রোগ্রামড সেল হাইপোথেসিস বলে একটা জিনিস আছে। তার মানে কি, যখন আমাদের সেলগুলো তার ইন্টাক্ট কলিঙ্গ ডিএনএর ভেতরে থাকে, তারা কতবার ডিভাইড করবে তার একটা প্ল্যানিং করা থাকে।
ফর এক্সাম্পল ফাইব্রোব্লাস্ট মানে যে টিস্যুর জন্য আমাদের স্কিনের একটা বেশ টনটনে ভাব থাকে, স্কিন টান টান, যারা জিম করছে তাদের মাসল বেশ টান টান। এই যে ব্যাপারটা, এটা ডিপেন্ড করে আমাদের শরীরে কত পরিমাণ ফাইব্রোব্লাস্ট সেলের পাশে সাপোর্টিং টিস্যু হিসেবে রয়েছে। দেখা গেছে ইন অ্যাডভান্স অ্যাডাল্ট পারসনদের ক্ষেত্রে the fibroblast can multiply up to 50 times. তারপর তার মাল্টিপ্লিকেশন কমতে শুরু করে। এবার ফাইব্রোব্লাস্ট ধরুন 50 বার সেল ডিভিশন করার পর যদি এটা কমতে শুরু করে, তখনই আমাদের ফাইব্রোব্লাস্টিক টিস্যুর ডেন্সিটি বা ফাইব্রোব্লাস্টিক টিস্যুর যত পরিমাণ শরীরে থাকা দরকার কমতে শুরু করে, we start aging. Now the question is, can we increase this fibroblast proliferation or retard the rate of fibroblast proliferation? There are tremendous researches going on in this field. দেখা গেছে যদি আমাদের নিউরো এন্ডোক্রিন সিস্টেমকে আমরা কিছুটা মডুলেট করতে পারি, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের পিটুইটারি, থাইরয়েড। এই দুটো গ্ল্যান্ডের ফাংশনালিটি হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন দ্য ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন সিস্টেম। আমরা দেখলাম বাবা রোজ 3 বার করে সর্বাঙ্গাসন করেন। যারা যোগা ফিজিওলজি নিয়ে একটু কাজ করেন তারা নিশ্চয়ই জানেন সর্বাঙ্গাসন, এই আসনটা, এটাকে সর্বাঙ্গাসন বলা হয় তার কারণ এটা হচ্ছে আমাদের শরীরের সব অঙ্গের একটা আসন করায়, এবং এটা ফার্স্ট অ্যান্ড মোস্ট প্রাইমারি অ্যাকশন হ্যাপেন্স অন দ্য থাইরয়েড প্যারাথাইরয়েড অ্যাক্সিস অ্যান্ড অলসো ইট ইমপ্রুভস দ্য পিটুইটারি সার্কুলেশন। আমরা জানি না, হয়তো ল্যাবরেটরিতে পরীক্ষা করে রিসার্চ করা হয়নি, কিন্তু যদি এই মানুষটাকে নিয়ে আমরা সত্যি গবেষণার সুযোগ পাই, যেটা আমার সত্যি খুব ভেতরের একটা ইচ্ছে, মেবি দেয়ার আর ফিউ মার্কার্স লাইক UKT34, সেগুলো যদি আমরা মেজার করি, আমরা হয়তো ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন রেট এর ক্ষেত্রে অবশ্যই ডিফারেন্ট আর 5টা সাধারণ মানুষের থেকে সেটা আমরা প্রমাণ করতে পারি। মুশকিলটা হয়েছে কি জানেন তো, আমরা যারা বিজ্ঞান নিয়ে কাজ করি, যারা ল্যাবরেটরিতে প্রচুর জিনিসপত্র না দেখতে পাই না, আমরা এক ধরনের অন্ধ। অনেক কিছু চোখে দেখি, বুঝি, কিন্তু বিশ্বাস করি যখন একটা তথ্য, যখন স্ট্যাটিস্টিক্স মিলে দেয় তখন। এটা তো সত্যি বাস্তবিক। আমি মানুষটাকে যখন হাতে ধরে আজকে উপরে উঠলাম, আমি খেয়াল করছিলাম হাত ধরবার সময় যে উনার হাত আর আমার বাবা, যার 82 বছর বয়স, তার হাতের মধ্যে উনার হাতের বেশি ফাইব্রোব্লাস্টের সংখ্যা বেশি। মাথায় কাজ করছে, কিন্তু এখন আমি চাইছি এটা বুঝবার জন্য UK34 এর লেভেল মাপার জন্য। সেটা কোনো প্রয়োজন নেই। এটা ইটস এ প্রুফ যে দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ হ্যাপেনিং, দ্যাট ইজ এ প্রুফ। আমার একজন অর্থোপেডিক বন্ধু আছেন, আমরা একসাথে ডিউটি করছিলাম, তখন যেতে যেতে আমরা অ্যানালিসিস করছিলাম যে কি স্কেলিটাল চেঞ্জেস বাবার শরীরে রয়েছে। আশ্চর্যের সঙ্গে আমার অর্থোপেডিক বন্ধুটি বললো, একটু হ্যালাস ভালগাস ছাড়া স্পাইনাল অ্যালাইনমেন্ট এভরিথিং ইজ ওকে। হাউ ইট ইজ পসিবল? সো পসিবলি যে প্র্যাকটিসগুলো উনি রেগুলার করেন, ইট হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন মেইনটেনিং, অ্যান্ড দিস ইজ আ মেসেজ টু দ্য এভরিবডি। দেখুন, আমরা জানি যোগাতে একটা কথা বলা হয় নিরন্তর অভ্যাস। আমরা অনেকেই জিমে যাই, যোগাসন শুরু করি, 7 দিন করি, তারপর বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা শুনেছি যারা বাবার সঙ্গে সব কাছাকাছি থাকেন, লাস্ট 127 বছর ধরে এমন একটা দিন যায়নি যিনি তার রুটিন চেঞ্জ করেছেন। একজন বলছিলেন যে বাবা যখন ট্রেনে আসেন তখনও ভর্তিতে উঠে পড়েন। তো এই যে নিরন্তর অভ্যাস, এই জিনিসটা পড়া, জানা আর নিজের জীবনে প্র্যাকটিস করা এবং তার উপলব্ধি, এটার একটা সাংঘাতিক রোল। আরেকটা বিষয় আমি খুব বলতে চাই, কারণ মানে এইজিং রিসার্চ নিয়ে বাবাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি বলে আমি মাঝখানে বিস্তর গবেষণা করেছি, বেশ কিছু পড়াশোনা করেছি। মানে এটা নিয়ে বলতে শুরু করলে হয়তো 4-5 ঘন্টা শেষ হবে না। একটা জিনিস আছে জানেন তো, টাটা বক্স। আমরা তো টাটা গাড়ির নাম শুনেছি। আমাদের ক্রোমোসোমের ভেতরে একটা TATA, মানে এটা এক ধরনের একটা টাটা বক্স বলে একটা জিনিস থাকে। সেটা কি, যখন সেলগুলো ডিভাইড করে না, প্রতিনিয়ত আমাদের কোষ পরিবর্তন হচ্ছে ডিভিশনের মাধ্যমে, তখন এই টেলোমিয়ার গুলো ছোট হতে শুরু করে। টাটা বক্স ইজ দ্য সাইন্টিফিক এরিয়া যে আলটিমেটলি টেলোমিয়ার শর্টেনিংকে প্রিভেন্ট করে। দেখা গেছে যাদের দীর্ঘায়ু যারা হন, যারা দীর্ঘদিন সুস্থ থাকেন, দীর্ঘদিন যারা নিজের জীবনের প্রত্যেকটি অর্গানকে সুস্থভাবে কাজ করতে পারেন, তাদের এই টেলোমিয়ার শর্টেনিং প্রসেসটা কম হয়। সেই জন্য সেল ডিভিশনের পর একদম যে সেল থেকে নতুন যে সেল তৈরি হচ্ছে, তাদের এক্সাক্ট ডিপ্রিন্টটা তারা মেনটেন করতে পারেন। টাটা বস্করা টাটা করে দেয়। পসিবলি
যোগা ক্যান টাটা বক্সের এই যে ফ্যাক্ট, মানে টাটা বক্সের এই যে এফেক্ট অন টেলোমিয়ার শর্টেনিং, একে টাটা করতে শেখায়, বুঝতে পারছেন? সো দ্যাটস another important aspect that need to be researched, that need to be fully focused. এটা শুনে আমার খুব ভালো লাগলো, আমি জানতাম না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা খুব মাল্টি স্পেশালিটি যোগা হসপিটাল হচ্ছে। যোগার যে হিউজ ইমেন্স হেলথ বেনিফিট, সেটা নিয়ে রিসার্চ কৈবল্য ধামে কিছুটা হয়েছে। আমি তুষারদাকে রিকোয়েস্ট করবো, তুষারদা যদি আপনার যে হসপিটালটা আপনারা করছেন, ইফ ইউ ডেভেলপ ওয়ান ভেরি ভেরি সায়েন্টিফিক রিসার্চ ফোরাম and at research centers, you will get a 100% support from my end. We are doing a lot of work in this area. So, this is a need of the hour. Medicine, definitely it can help to the immediate emergency. To protecting health, there is no substitute of yoga, which I strongly believe, and I try to add on to that everybody must practice it. And this is originated from our country, from this place of the world. এবং এটাকে গোটা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। তবে আতুপাতু করে নয়, যেরকম ভাবে সায়েন্টিফিক রিসার্চ হয়, যে মডালিটিতে সায়েন্টিফিক তথ্য যেরকম ভাবে, ঠিক একদম প্রমাণিত ভাবে যেরকম ভাবে বৈজ্ঞানিক তথ্য যেভাবে রিসার্চ হয়, সেই মেথোডোলজিটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে দেয়ার ইজ নো রিজন উই শুড ফলো দ্যাট। আরো কতগুলো ব্যাপার নিয়ে বলার ইচ্ছে আছে, সেটা আমি জানি না সময় পারবে কিনা, অলরেডি আমরা অনেক লেট। আমরা কি জানি যে আমাদের শরীরে স্টেম সেল বলে এক ধরনের সেল ভগবান আমাদেরকে দিয়ে পাঠায়। দিস ইজ ইঞ্জিনিয়ার্ড সেলস হুইচ আর প্রেজেন্ট ইন আওয়ার বডি, যারা প্রয়োজন ভিত্তিতে শরীরের যে কোনো অর্গানকে রিজেনারেট করতে পারে। এই ধরনের মানুষরা যারা 100 বছর ক্রস করে, 127 বছরে চোখে চশমা ছাড়া আমার কার্ড পড়ে আমায় বলছিল, কোথায় তোমার কার্ডে তো মোবাইল নাম্বারটা লেখা নেই। আমার রবীন্দ্র সদনে যখন ওনার সঙ্গে প্রথম মিটিং হলো, আমার মনে একটাই প্রশ্ন যায় না, আমার বয়স 45, আমার চোখের পাওয়ার 3.5, আমি কতটা ওরিয়েন্টেড নই যে কি রয়েছে। উনি আমার কার্ড নিলেন, প্রথম সাক্ষাৎ, এবং উনি আমায় জিজ্ঞেস করলেন, তোমার মোবাইল নাম্বারটা কোথায়, এখানে তো লেখা নেই। তো এই যে ওরিয়েন্টেশন, নিউরো ওরিয়েন্টেশন, দিস ইজ অনলি পসিবল যদি নিউরো ডিজেনারেশনকে প্রিভেন্ট করা যায়। এবং এটা প্রমাণিত, দেয়ার আর লট অফ স্টেম সেল হিডেন্স in our different areas of bodies, especially in the brain. এবং ব্রেনের স্টেম সেল যার যত বেশি থাকে, তাদের রিকভারি ফ্রম দ্য এনি টাইপ অফ ডিজেনারেশন অনেক ভালো হয়। আরেকটা জিনিস নিয়ে হিউজ রিসার্চ হচ্ছে, আমি জানি আপনারা অনেকেই হয়তো অবগত এটা সম্পর্কে। এটাকে বলা হয় সিআর, মানে ক্যালোরি রেস্ট্রিকশন। ক্যালোরি রেস্ট্রিকশন বা সিআর ইজ আ ওয়ান মেথড, এস্টাবলিশড মেথড ফর প্রিভেন্টিং এজিং। কারণ দেখা গেছে যদি হাই ক্যালোরি লোডে কোনো সেলকে দেওয়া হয়, তাহলে অ্যাডভান্স গ্লাইকেশন হয়, and that glycation is the most important factor for mitochondrial functions, and which ultimately leads to the storehouse breakdown. এগুলো সায়েন্টিফিক কথা, কিন্তু মোদ্দা কথাটা হলো কম খেলে বেশি দিন সুস্থ থাকা যায়। আমরা বাবার লাইফস্টাইল দেখলাম, 2টো রুটি দুপুরে, 2টো রুটি রাতে, এটাই চলছে লাস্ট 70 বছর ধরে, 80 বছর ধরে, আমরা জানি। সুতরাং এই প্রিন্সিপালস গুলো খুব সিম্পলিস্টিক ওয়েতে সায়েন্টিফিক ল্যাবে বায়োলজিক্যাল সায়েন্টিস্টরা যে জিনিসগুলো খুব গভীর গবেষণা করে আলটিমেটলি প্রোগ্রামিত করছেন, এটি তার জীবন ধারণায় প্রত্যেকটা দৈনন্দিন জীবনে সেটা ফলো করে তার ফল যে কি হয় তার একটা জ্বলন্ত উদাহরণ। চলুন আমরা সবাই মিলে আজকের এই শুভ দিনে, আর একদিন পরে আজকে ধনতেরাস, একদিন পরে দিওয়ালি আসছে, এইরকম একটি মানুষ, এরকম একটি মহত্বপ্রাণ মানুষকে আমাদের সামনে রেখে জীবন ধারণের এই ছোট ছোট প্রিন্সিপাল গুলোকে একটু ঠিক করে নিই। সকালবেলায় ভোরবেলায় উঠি, কিছু যোগাভ্যাস করি, অল্প খাই। আর একটা সাংঘাতিক কথা আমি আজকে শুনলাম এখানে, উনি বলেছেন নো ডিজায়ার, প্লিজ ফর্মুলা 3D, নো ডিজায়ার, আমি শুনলাম আজকে ইয়েতে। তারপর বলেছেন যে নো ডিজিজ, হেন্স নো ডিপ্রেশন। আমি বসে বসে ভাবছিলাম, সত্যি তো কি সাংঘাতিক একটা সিম্পল প্রিন্সিপাল। দেখুন, সব সিম্পল জিনিস কিন্তু খুব কঠিন, মানে সহজ জিনিস সহজ করা নয়, কত সহজ। রবীন্দ্রনাথের একটা কথাই আছে, ডিজিজ কথাটার মানে হচ্ছে where there is a absent of ease. When there is a absent of ease, when there is a no ease, we call there is a disease. Disease মানে কিন্তু ডায়াবেটিস বা হার্টের অসুখ, ক্যান্সার তা নয়। Even if you cannot sit with ease, that's a disease. ইজ কখন ডিস্টার্ব হয়? যখন আপনার কাছে একটা ডিজায়ার হলো এবং সেই ডিজায়ারটা আপনি ফুলফিল করতে পারলেন, ইউ আর অ্যাট আনইজ।
So if somebody has no desire, the automatic byproduct is there should not be any disease. আর ডিজিজ যদি না থাকে শরীরের হোক মনে হোক ডিপ্রেশন কোথা থেকে আসবে, বুঝতে পেরেছেন? সো এই যে তিনটা প্রিন্সিপাল আমি আজকে শিখে গেলাম, এই ব্যাপারে আরো গভীরে অনেক কিছু বলবার আছে। সেই জিনিসগুলোকে যদি একটু সিম্পলিফাই করা যায়, যে লং লাইফ, হেলথি লাইফ অ্যান্ড প্রোডাক্টিভ লিভিং, যেটা একটা সাধারণ মানুষের 140 বছর বাঁচা সম্ভব, সেটা করতে গেলে যে সিম্পল প্রিন্সিপালগুলো আমাদের ফলো করা দরকার, সেটা যদি আমরা ফলো করি, নিরন্তরভাবে ফলো করি, তাহলে হয়তো এইরকম একটা মহৎপ্রাণ জীবন আমরা সবাই কাটাতে পারবো। উনি একটা জ্বলন্ত উদাহরণ, ওনাকে সামনে রেখে আসুন, আমরা সবাই একসাথে শপথ নিই এরকম একটা জীবনযাত্রা আমরা কাটাতে পারি। বাবা, আপনি আরো সুস্থ থাকুন। আচ্ছা আচ্ছা, বাবা আমাকে একটা মেসেজ সবাইকে পাঠাতে বললেন, যে বাবার সবার কাছে একটাই মেসেজ দেওয়া, যে প্রত্যেকদিন সবাই যেন সর্বাঙ্গাসন অভ্যাস করেন।